আজ কলেজে নতুন স্যার আসবে। সবার মাঝে টান টান উত্তেজনা, বিশেষ করে মেয়েদের। তবে একজন বাদে। হুম রানীর সেদিকে না আছে কোনো আগ্রহ আর না আছে কোনো উত্তেজনা। কলেজে আসার পর থেকে দেখছে মেয়েদের হুড়াহুড়ি আর কলরব। সবার মুখে এক কথা, নতুন স্যার। নতুন স্যারকে নিয়ে সবাই কথা বলছে। শোনা গেছে সে দেখতে খুব সুদর্শন আর স্মার্ট। কিন্তু একমাত্র রানীরই সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ তার মন দখল করে আছে অন্য কেউ। প্রিন্সিপাল সহ সব প্রফেসর আর স্টুডেন্ট হাতে হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে নতুন স্যারকে শুভেচ্ছা জানাবে। সবার হাতে ফুল আর মুখে হাসি, কিন্তু রানীর মুখ বেজার। বিষয়টা তার ডোন্ট কেয়ার ভাব পাত্তাই দিচ্ছে না। এটার মাঝে ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছে সামিরা। তুই এত লাফালাফি করছিস কেন? দম যেন তোর আহামরি করছে। ভালো করে একটু দাঁড়া, এখনই তো আমার পাটা ভর্তা করে দিতি। রানীর কথা শুনে সামিরা জবাব দেয়, দেখ, আজ এমন করিস না। শুনেছি নতুন স্থান নাকি অনেক সুন্দর, দেখতে নাকি প্রিন্স। ইস, আমার যে আর তর সইছে না। তো আমি কি করব? তোর মতো কি আমি লুচ্চা নাকি? পারলে তুই গলায় ঝুলিয়ে নাচতে থাক আজাইরা। বাজে কি বললাম আমি? তুমি পাইছো একজন রে, চিনো না জানো না দেখোনি, তার জন্যই দেবানা হয়ে থাকো সব সময়। আর কারোর দিকে নজরই দেস না তুই। কত ভালো ভালো ছেলেকে তুই রিজেক্ট করেছিস জানিস? এক একজন কতটা সুন্দর আর স্মার্ট ছিল, দেখেছিলি কি একটু নজর দিয়ে? সামিরার কথা শুনে রানী রেগে যায়। বান্দরনি ভুলেও আমার রাজকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবি না, না হলে এখানেই তোর মাথা গেড়ে রাখবো। সামিরা একটু মুখ ভেঙচি দেয়, বিড়বিড় করে বলে, পাইছে এক আবাক, যাকে কোনোদিনও দেখোনি, তার জন্য তিনি পাগল। কিছু বললেও হেলে বেগুনে চলে ওঠে। কি বললি তুই? দোস্ত, সিনক্রেট করিস না, এখনই হয়তো। সামিরার কথা শেষ হতে না হতেই মেয়েদের চিৎকার শোনা যায়। নতুন স্যার চলে এসেছে। সবাই একসাথে চিৎকার করছে, যেন স্যার না মডেল এসেছে। কলেজের গেট দিয়ে ইয়া বড় একটা সাদা গাড়ি ঢুকলো। সেখান থেকে কালো একজনের শু দেখা গেল। ভেতর থেকে যে বেরিয়ে এসেছে তাকে দেখে সবাই চুপ করে রইল। সবার নজর তার দিকে। মেয়েদের বুকের ভিতর হার্টবিট বাড়তে থাকে। আরও কিছু হচ্ছে কিনা তা শুধু তারাই জানে। সাদা প্যান্ট, সাদা কোট, সাদা টাই, কালো সানগ্লাস, লম্বা খাড়া চুল, চিকন লাল আভা যুক্ত ঠোঁট। এক হাত পকেটে দিয়ে এগিয়ে আসছে। খুব লম্বা, গায়ের রং ধবধবে সাদা। বডি তো দেখার মতো, সব মিলিয়ে সুদর্শনের থেকেও বেশি। তার এমন স্টাইল দেখে সব মেয়েদের জান যায় যায় অবস্থা। সবাই মুখ হা করে তাকিয়ে আছে। একে একে সবাই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। শুধু রানী অন্য মনে অন্যদিকে তাকিয়ে আছে। নতুন স্যার এগিয়ে আসতে আসতে রানীর কাছে যায়। রানী অন্যদিকে মুখ করে ফুল এগিয়ে দেয়। স্যার এক মনে তাকিয়ে থেকে বিষয়টা খেয়াল করে। অন্যমনস্ক থাকায় স্যারের পায়ে তার পা লেগে যায়। হোয়াট দ্য হেল? রানী ঘাবড়ে সামনে তাকায়। লোকটার দিকে রানী কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে। এই কয়েক সেকেন্ডে তার দম বন্ধ হয়ে আসছিল। লোকটা আসলে সুদর্শন। শুধু সুদর্শন বললেও ভুল হবে, তার থেকেও বেশি। কি বডি! জিম করা বডির মাংসগুলো কোট ভেদ করেও রানীর যেন নজরে পড়ল। এবার চোখ নামিয়ে নিচে তাকায়। স্যারের পায়ের উপর তার পা। খুব ভয় পেয়ে যায়, পা সরিয়ে। সরি স্যার। এইটুকু বলে রানী সামিরার হাত টেনে কোনো রকমে সে জায়গা থেকে চলে যায়। যাওয়ার সময় সামিরা বারবার ঘাড় ঘুরিয়ে স্যারকে দেখছিল। স্যার দুই আঙ্গুল দিয়ে সানগ্লাসটা খুলে রানীর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মনে মনে বলে ওঠে, এই মেয়ে প্রথম দিনে এমন কাণ্ড করলো। নতুন স্যারের সামনে এসে প্রিন্সিপাল বলে উঠল, ওয়েলকাম টু আওয়ার কলেজ, মিস্টার শুষ্ক আহমেদ। ও ইয়েস। দুজনে হাত মিলিয়ে অফিস রুমের দিকে গেল। যাওয়ার সময় একবার পেছনে ফিরে রানীকে দেখার চেষ্টাও করল শুষ্ক। চিকন লম্বা ফর্সা মেয়েটার মুখ বারবার তার চোখের সামনে ভাসছে। টানা চোখ, ঘন চোখের পাপড়ি, লাল ঠোঁট, লম্বা চুলের সে মুখখানা শুধু ভাসছে শুষ্কর চোখে। শুষ্ক অফিস রুমে চলে গেল। সব মেয়েরা তাকে নিয়ে কথা বলতে শুরু করলো। কি অ্যাটিটিউড, কি স্টাইল, কি স্মার্ট! এক কথায় পারফেক্ট। মন কেড়ে নেওয়ার মতো মানুষ। রানী সামিরাকে নিয়ে মাঠের এক কোণায় চলে যায়।
ভাবতে থাকে লোকটাকে নিয়েই সবাই এমনিতে মাতামাতি করছে না, লোকটার মাঝে সত্যি এমন কিছু আছে। রানী দাঁড়িয়ে আছে। সামিরা রাগে বলে উঠল, আমাকে টেনে আনলি কেন? তোর ভালো লাগছিল না, কিন্তু আমার তো ভালো লাগছিল। তবে কিন্তু কি ভাবছিস তুই? বল, কেন আনলি? চুপ করবি তুই? মনে হচ্ছিল চোখ দিয়েই গিলে ফেলছিলি তুই। তাতে তোর কি? সবাই তো তাই করছিল। চল, ক্লাস শুরু হয়ে যাবে। ইস, আজ যদি নতুন স্যারটা শুরুতে ক্লাস নিত। সামিরার কথা শুনে রানী রেগে সামিরার দিকে তাকায়। আর একটা কথা বললেও তোকে ফুসকা বানিয়ে গিলে ফেলবো, মনে থাকে যেন। রানীর কথা শুনে সামিরা চুপ করে রানীর সাথে যেতে থাকে। ক্লাসের মাঝে থাকা যাচ্ছে না, শুধু নতুন স্যার নতুন স্যার আর নতুন স্যার। সব মেয়েদের মুখে একই এক মানুষের নাম ডাক, এক একজন এক এক কথা বলছে। সবাই তার স্মার্ট আর সৌন্দর্য নিয়ে কথা বলছে। তারা বলা বলি করছে ওনার সাথে যদি রিলেশন করা যেত, এমন একজনকে পেলে জীবন ধন্য। এখন থেকে প্রতিদিন সেজেগুজে আসবে যদি একবার ওনার নজরে পড়ে। আরও কত রকম কথা। রানী শুধু এগুলো বিরক্ত লাগছে। কানে হাত দিয়ে চোখ বন্ধ করে নেয় সে। মুহূর্তে ভাবনার জগতে ডুব দেয়। ভাবতে থাকে কবে রাজের সাথে তার দেখা হবে। নতুন স্যার ক্লাসে এসেছে। সবাই খুশি মনে দাঁড়িয়ে তাকে সম্মান জানালো। সবাইকে বসতে বললেও মেয়েরা তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। শুষ্ক নজর গেল এক নজরের ওপর, চোখ আটকে যাওয়া সেই মেয়ের দিকে। রানী কানে হাত দিয়ে চোখ বন্ধ করে ঠোঁটের কোণে হাসি টেনে আছে। স্যার যে ক্লাসে এসেছে তার সেদিকে বেমালুস খেয়ালই নেই। সে তার কল্পনার জগতে রাজ নামক ব্যক্তিকে নিয়ে হামাগুড়ি দিচ্ছে। শুষ্ক সবাইকে চোখ রাগিয়ে বসতে বলে। সব মেয়েরা তাই করল। সে এগিয়ে গেল রানীর দিকে। তখনও রানী একইভাবে বসে আছে। শুষ্ক এগিয়ে তার সামনে দাঁড়ালো। 2 মিনিট দাঁড়িয়ে রইল। সামিরা নিচ দিয়ে রানীকে চোখ খুলতে বললেও কোনো কাজ হয়নি। অবশেষে শুষ্ক টেবিলে সজোরে এক থাপ্পড় দিল। সাথে সাথে রানী সহ বাকিরা কেঁপে ওঠে। রানী ধরফড়িয়ে উঠে দাঁড়ায়। সামনে তাকিয়ে নতুন স্যারকে দেখে ঘাবড়ে যায়। শুষ্ক একটা ঢোক গিলে বলল, এটা ক্লাসরুম তাই নয় কি? এটা তোমার ঘুমানোর জায়গা মনে হয়? ড্যাম ইট, আনসার মি। শুষ্কর ধমকে রানী খুব ভয় পায়। মুখ তোতলাতে তোতলাতে জবাব দেয়, সরি স্যার। এত ভুল হয় কি করে? তখনও তো আমার পায়ে তুমি পা লাগিয়ে দিয়েছিলে। এখন আসলাম না দাঁড়িয়েছিল, আর না নিজের মাঝে আছো। মনে হয় ভাবনার রাজ্যে চলে গিয়েছিলে। কিছু বলছি? সরি স্যার। হোয়াট দ্য সরি? স্যার সরি মানে আমায় মাফ করে দিন। হোয়াট? শুষ্ক রাগী কণ্ঠ শুনে রানী বুঝতে পারে এইভাবে হুটহাট যাতা বলা যায় না। নিজের বলা কথায় সে নিজেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নেক্সট টাইম যেন না হয় এমন ভুল। এটা বলে শুষ্ক সামনে যায়। ইকোনমিক্স নিয়ে পড়াবে শুষ্ক। রানীর এই ক্লাসটায় বড্ড ঝোঁক থাকলো ভালো লাগছে না। নতুন স্যার এসে তার উপর ধমকানি শুরু করলো। তাই রানীর মন খারাপ। শুধুমাত্র রাজের কারণে সে ইকোনমিক্স নিয়ে অনার্স শেষ করবে। সবে অনার্স প্রথম বর্ষে পড়ে। রাজের কথা ভেবে সে এই সিদ্ধান্ত নেয়, যদি এর উসিলায় একবার রাজকে দেখতে পায়, স্বপ্নের রাজপুত্রকে যদি একবার চোখে দেখার সুযোগ পায়। শুষ্ক ক্লাস করাচ্ছে, সবাই মনোযোগ দিয়ে শুনছে। মেয়েরা শুনছে বললে ভুল হবে। একরকম তার দিকে তাকিয়ে আছে আর সবকিছু গিলছে। রানী মাথা নিচু করে বিড়বিড় করে বলছে, সামিয়ার বাচ্চা, তোকে অ্যানাকোন্ডার মতো চিবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। কি? যা শুনেছিস ঠিক তাই। আমি আবার কি করলাম? তুই তো তোর রাজকে নিয়ে স্বপ্নে চলে গিয়েছিলি। আমি তো তোকে ডেকেও ছিলাম, তুই তো শুনিসনি। তাই স্যারের কাছে বকা গিয়েছিস। আমার দোষ কি? যা দোষ সব তোরই। বান্দরনি কে বলেছিল তখন বলতে? ইস, আজ শুরুতে যদি নতুন স্যার আসতো, তোর অপয়া মুখের কথাই সত্যি হলো। কি হতো তখন এটা না বললে? তুই বলেছিলি বলেই তো স্যার এলো আর আমি বকা খেলাম। এখন দেখ দোষ কার, তোর না অন্য কারো? কুত্তি কোথাকার। রানীর কথা শুনে সামিরা তার দিকে তাকায়। অবাক হয় না, কারণ সে জানে রানী কি কি বলতে পারে আর কতটা উদ্ভট। যা, এতে আমার দোষ কোথায়? তোরই দোষ, সব দোষ তোর। ওই রাক্ষসটা চোখ রাঙিয়ে আমায় কত ধমক দিয়ে গেল, তুই কিছুই বললি না। বান্ধবী নামে তুই কলঙ্ক, আর ওই রাক্ষসটা স্যার নামে। প্রথম দিন এসেই কেউ এসব করে?
কই অন্য কেউ তো। শুষ্ক প্যান্টের পকেটে 2 হাত গুজে দিয়ে বলল, অন্য কেউ তো কি? অন্য কেউ ওই রাক্ষসের মতো প্রথম দিন এসে এমন করেনি, হ্যাঁ, বরং সুন্দর। রানী থেমে গিয়ে বলল, সামু, তোর গলাটা এমন ব্যাটা ব্যাটা লাগে কেন? আমার বকা খেয়ে কি তোর গলার আওয়াজ মোটা হয়ে গেল নাকি? সামিরা বেচারি ভয়ে চুপ করে আছে। শুষ্ক বলল, লিসেন, এদিকে তাকাও, ওইদিকে নয়। কথা অনুযায়ী রানী মাথা উঁচু করে সামনে তাকাতে দেখে শুষ্ক প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। রানীর সাথে সাথে উঠে দাঁড়ায়, সাথে ঢোকও গিলে। আমি ক্লাস করাতে আসছিলাম, তোমার ননস্টপ বকবক শুনতে না। নিজের কারণে বকা খাবে আর দোষ দিবে অন্য কাউকে। সেই কখন থেকে দেখছি মাথা নিচে করে রেখেছো। এখানে না আসলে তো জানতামই না তুমি কি কি বলছিলে। বেরো। শুষ্কর কথায় রানী মাথা তুলে তার দিকে তাকায়। কি হলো বললাম না, বের হও। সরি স্যার। শাট আপ, বের হও এখনই। শুষ্কর ধমক শুনে রানী তাড়াতাড়ি করে বের হয়ে পড়ে। ক্লাস থেকে বের হও। কি বললাম? ক্লাস থেকে বের হও। বারান্দায় চুপ করে দাঁড়িয়ে থাকো, এটাই তোমার পানিশমেন্ট। যাও। স্যার আর হবে না। শুষ্ক কিছু না বলে রানীর হাত ধরে টেনে দরজার কাছে নিয়ে যায়। এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবে। শুষ্ক ক্লাসে ঢুকে গেলে রানী মুখ ভেঙচি কাটে। ঢং ঢং দেখলে গায়ে আগুন জ্বলে। আরে যা যা, তোর মতো কত ছেলে আমার কাছে আসলো আর গেল, আর উনি আসছে ঢং ঘোড়ার আন্ডা। স্যারকে এইসব বলা ঠিক হচ্ছে? আরে দূর দূরে স্যার, এমন করলে স্টুডেন্টরা এমন বলবেই। রানী বিড়বিড় করে চুপ হয়ে গেল। শুষ্ক ভেতরে ক্লাস করাচ্ছে। রানী আবার বকবক করা শুরু করলো। হায় রাজ চৌধুরী, কবে আমি আপনাকে দেখব? আর কতদিন? 1 বছরের ওপর তো হলো অপেক্ষা করছি। আর কবে দেখা দিবেন আপনার রানীকে? আপনাকে দেখার জন্য তো আমি উদ্বিগ্ন হয়ে আছি। হায় মাবুদ, ওনাকে আমার সামনে আনো। আল্লাহ, প্লিজ প্লিজ প্লিজ। রানী দরজার পাশে দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে আল্লাহর কাছে তার মনের কথা জানাচ্ছিল। শুষ্ক রানীর কাছে গিয়ে আস্তে আস্তে বলল, কার জন্য এত অপেক্ষার প্রহর গোনা? কার জন্য এত উদ্বিগ্নতা? কার জন্যই বা এভাবে সময় অসময় আল্লাহর কাছে এভাবে দোয়া করতে এত চাওয়া? ফিসফিসারি কথা কানের কাছে শুনে রানীর অন্তর কেঁপে ওঠে, সারা শরীর কাটা দিয়ে ওঠে। থতমত খেয়ে চোখ খুলে শুষ্ককে দেখে ঢোক গেলে। চোখ বড় বড় করে তাকিয়ে থাকে রানী শুষ্কের দিকে। চলো। কোথায়? আমাকে ফার্দার প্রশ্ন করবে না, আই ডোন্ট লাইক ইট। শুষ্ক টানতে টানতে রানীকে মার দিয়ে নিয়ে গেল, আর সবাই হা করে তাকিয়ে আছে। শুষ্কর জন্য বরাদ্দ করা রুমে রানীকে নিয়ে যায়। চেয়ার টেনে বলে, বসো। রানী বসলো না। এবার শুষ্ক চেঁচিয়ে বলল, সিট ডাউন। কেন? শুষ্ক চোখ গরম করলে রানী তাড়াতাড়ি করে বসে। শুষ্ক নিজের চেয়ারে বসে। রানী অনেক অস্বস্তি ফিল করছে। শুষ্ক তার দিকে তাকিয়ে আছে। সে মুখ অন্যদিকে ঘুরিয়ে বসে আছে, যার ফলে বাতাসের সামনে চুলগুলো তার মুখ ঢেকে দিচ্ছে। রানী বারবার সরাচ্ছে, ফ্যানের বাতাসে আবারও এলোমেলো করে দিচ্ছে। শুষ্ক মুচকি হেসে উঠে দাঁড়িয়ে রানীর দিকে হাত বাড়িয়ে দিলে রানী একটু পিছনে হেলে পড়ে। শুষ্ক তার চুলের দিকে হাত বাড়িয়ে দিয়ে ঠিক করার বদলে এলোমেলো করে দেয় আরো। রানী চুল ঠিক করে মুখ ভেঙচি কাটে। শুষ্ক জোরে হেসে ওঠে। রানী ভাবতে থাকে, আজব, উনি আমাকে এখানে সঙ্গের মতো কেন বসিয়ে রেখেছে? আর কি অদ্ভুত আচরণ! কোনো স্যার স্টুডেন্টের চুল এমন করে, এ তো আমার থেকেও অদ্ভুত। যাই হোক, ভালোই হলো সবাই আমাকে অদ্ভুত অদ্ভুত বলে। এখন না হয় তাকে দেখিয়ে বলবো উনি আমার থেকেও অদ্ভুত। রানী আরো বেশ কিছু সময় বসেছিল। পুরোটা সময় শুষ্ক রানীর দিকে পলকহীনভাবে তাকিয়েছিল। বেশ কিছু সময় দুজন এভাবে বসেছিল। শুষ্কর চোখে ছিল রানীর জন্য মুগ্ধতা, আর রানীর ছিল শুধুই বিরক্তি। তারপর শুষ্ক জোর করে রানীকে কিছু বিষয় বুঝিয়ে দিল। তারপর রানীকে ছুটি দিয়ে দিল। যাওয়ার আগে রানীকে বলে দিল, এমন ভুল যেন আর না হয়, এবং কারো জন্য এত অপেক্ষার পাহাড় পাড়ি না দিয়ে নিজেকে নিয়ে ভাবো। শুষ্কর কথায় রানী কোনো পাত্তা দিল না। তা সে বেশ বুঝেছে। রানী একটু নাক ফুলিয়ে চলে গেল। যেতে যেতে বলতে লাগলো, লোকটা যেমনই হোক মন্দ পড়ে না। দূর রানী, তুই এসব ভাবছিস কেন? তাড়াতাড়ি বাসায় গিয়ে ঘুম দে। রাজকে নিয়ে কল্পনা করলেও তোর মন মাথা দুটোই ঠিক থাকবে। রানী তাড়াতাড়ি করে বাসায় চলে যায়। আজ একটু শান্তিতে আসতে পেরেছে। বখাটের ছেলেটাকে আজ আর দেখা যায়নি। রানী বাসায় এসে শাওয়ার নিতে চলে যায়।
তার মা সিনথিয়া এসে খাবার জন্য অনেকবার ডেকে গেছে, কিন্তু সে মানা করে দিয়েছে যখন তার সময় হবে তখন খেয়ে নেবে। শাওয়ার নিয়ে ভিজে চুলগুলো ছেড়ে সে ব্যালকনিতে চলে যায়। মুক্ত বাতাসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। নিচ থেকে তার দিকে দুটো চোখ তাকিয়ে আছে। একজোড়া চোখ লুকিয়ে থেকে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর রানী নিজের রুমে চলে গেল, গিয়ে একটু ঘুম দিল। রাজকে সে কল্পনায় আঁকে। ড্রিম বয় তার স্বপ্নে থেকেই গেল। কবে যে সে সামনে আসবে তার রানীর জানা নেই, তবু সে কল্পনা জল্পনা করতে পিছু হাঁটে না। রাজ চৌধুরী বিখ্যাত বিজনেসম্যান। শুধু যে দেশ জুড়ে তার নাম তা নয়, বিদেশেও তার নাম ডাক প্রচুর। ইভেন বিশ্বের সেরা বিজনেসম্যানও সে দ্বিতীয় স্থান করে নিয়েছে। বয়স তেমন নয়, 28 বয়সী এ ছেলে বিশ্বের মাঝে নাম ডাক তৈরি করে নিয়েছে। উত্তম সাহস, চেষ্টা আর স্বপ্ন তাকে সেখানে নিয়ে পৌঁছেছে। এত নামডাক হলেও তাকে চেনার মতো মানুষের বড্ড অভাব। সে নিজের প্রাইভেসি নিয়ে চলে, মিডিয়ার সামনেও আসে না। কখনো কোনো ক্যামেরায় তাকে আজ পর্যন্ত দেখা যায়নি। সে কখন কোথায় কোন দেশে থাকে তা তার গার্ডরা ছাড়া কেউ জানে না। কানাঘুষা শোনা গেছে তাকে দেখতে কোনো প্রিন্সের চেয়ে কম নয়। এত বড় একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ হয়েও সে সবার অগোচরে। তার নাম সবার মুখে মুখে, তবে চোখে দেখা নয়। রানীও দেখেনি তাকে, যা শুধু নাম ডাকি শুনেছে। মানুষের নিষিদ্ধ আর অদৃশ্য বিষয়ে প্রবল ঝোঁক বিদ্যমান। রানীরও হয়েছে তাই। না দেখে সে রাজে মশগুল। রাজা অন্তত প্রাণ তার চোখে দেখেনি, তবু মারাত্মক এক ইচ্ছে মনে পোষণ করে রেখেছে। দেশের নাম করা এমন এক মানুষের সাথে সবারই তো দেখা করতে ইচ্ছে হয়। রানীরও খুব করে হয়। সবার নায়ক, খেলোয়াড় বা বিশিষ্ট কোনো ব্যক্তিকে পছন্দ করে, মনে মনে কত আশা করে। রানীও করে রাজকে নিয়ে, সেরা বিজনেসম্যানকে নিয়ে তারও অনেক স্বপ্ন, কল্পনা জল্পনা আছে। রানী তো অনেক ছেলেকে রিজেক্ট করেছে। তারা দেখতে যেমন ছিল তেমনি প্রভাবশালীও ছিল। দেখতে তো সে রূপে কোনো অংশে কম নয়। যে কোনো ছেলের নজর কাড়ার সৌন্দর্য তার। তবু রানী তাদের সবাইকে মানা করে দিয়েছে। রানী তো মনে মনে ঠিকই করে নিয়েছে সে রাজকে ছাড়া বিয়ে করবে না, দরকার হলে চিরকুমারী থাকবে। বিয়ের নামটাও শুনতে চায় না সে। বাবা বা মা কেউ বিয়ের কথা তুললে সে চিল্লিয়ে বাসা মাথায় তুলে দেয়। যা মুখে আসে অদ্ভুত সব কথা বলে, নিজেকে রুমে আটকে রাখে। পরিস্থিতি ঠিক হলে আবার বদ্ধ ঘর থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। বিকেলে ঘুম থেকে উঠলে তার মা তাকে খাইয়ে দেয়। রাতে পড়া ফেসবুকিং করে রানী ঘুমিয়ে পড়ে। সকালে তার মা ঘুম থেকে ডেকে দিলে ফ্রেশ হয়ে কলেজে চলে যায়। রাস্তায় সামিরাকে কল দেয়। রানীর দেরি হয়ে যাওয়াতে সামিরা কলেজের সামনে তার জন্য অপেক্ষা করছে। রানী রিক্সা ভাড়াটা দিয়ে নামতে নামতে বলল, তাল গাছের মতো এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিস কেন? গেটটা পার করলেই পারতি। ভাব দেখাচ্ছিস যে তুই আমার জন্য দাঁড়িয়ে আছিস? আমি কি করব? তুই তো দেরি করে ঘুম থেকে উঠিস, তাই। থাক, আর ট্যাংরা মাছের মতো ভাব দেখাতে হবে না। আমার ঘুম নিয়ে এত মরিস কেন বুঝি না। দেখিস তুই ঘুম গাধা এক জামাই পাবি। কি? তোর মাথা তাড়াতাড়ি চল। সামিরার কথা না বাড়িয়ে দুজনে কলেজের ভিতর ঢুকে গেল। শুষ্ক ক্লাসে আসতেই রানী না পেরে সবার সাথে উঠে দাঁড়ায়। শুষ্ক সবাইকে কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে পড়ায়। বিদেশ থেকে কোর্স শেষ করে এসেছে। কি এমনি এমনি? ক্লাস শেষের এক পর্যায়ে শুষ্ক রানীর সামনে যায়। রানীকে উদ্দেশ্য করে বলে, অফিস রুমে এসো, দরকার আছে। এটা বলেই চলে যায়। আর সবাই হা করে তাকিয়ে আছে রানীর দিকে। রানী এত না ভেবে শুষ্কর কথায় তার রুমে যায়। আসবো? হুম। আপনি প্লিজ আমাকে আর ক্লাসের সবার সামনে এমন করে অফিসে আসতে বলবেন না। কেন? এমনি। কেউ কিছু বলেছে? কেউ না বললেও ভাবে। শুষ্ক নিজের ফোন রেখে উঠে দাঁড়ায়। তার কাছে গিয়ে বলে, কিভাবে? রানী চুপ। কি হলো বলো। জানি না। তাহলে আমি যখন বলবো তখন আসবে তুমি। পারবো না। বলে রানী চলে যেতে নিলে শুষ্ক তার হাত ধরে থামায়। হ্যাচকা টানে নিজের কাছে আনে। আমি কোনো রকম না শুনতে অভ্যস্ত নাই। আমার ডিকশনারিতে না নেই। সো কি প্রশ্ন করছো আমায়? আপনাকে আমি প্রশ্ন করতে যাব কেন? ছাড়ুন। রানী একটু ঝাড়ি দিয়ে শুষ্কর হাত আবদ্ধ থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। শুষ্ক এবার রেগে রানীর বাহু টেনে দেওয়ালের সাথে চেপে ধরে। দাঁত কটমট করে বলল, না আমি কোনো প্রশ্ন শুনতে চাই, আর না আমার কথা শোনা মানতে চাই। আমার রাগ উঠিও না, তাহলে তোমারই ক্ষতি হবে। শুষ্ক চোখ দেখে আর এমন ব্যবহারে রানী খুব ভয় পায়। গলা শুকিয়ে আসছে তার, ভয় বুক কাঁপছে। মুখ দিয়ে কথাও বলতে পারছে না।
শুষ্ক তাকে ছেড়ে দিয়ে নিজের জায়গায় চলে যায়। রানীর উদ্দেশ্যে বলে উঠল। বসো। রানী তখনও ওখানে চুপ করে দাঁড়িয়ে আছে। রানীকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আবারও শুষ্ক চিৎকার করে বলল। হোয়াট ডিড আই টেল ইউ? শুষ্কর ধমকে রানী তাড়াতাড়ি করে চেয়ারে বসলো। শুষ্ক টেবিলের ওপর থেকে পানির গ্লাসটা রানীর দিকে এগিয়ে দিল। রানী ঝোঁক করে সবটা পানি খেয়ে ফেলল। ভেতর শুকিয়ে গিয়েছিল। আমার রাগ উঠিও না, আগুনের চেয়েও আমি কম নই। রাগ উঠলে ভেতরে আগুন জ্বলে, ফলে অপর মানুষটাকে আমি সে আগুনেই নিক্ষেপ করি। শুষ্কর ধারালো অস্ত্রের মতো কথায় রানী কেঁপে কেঁপে উঠছে। আত্মা যেন শুকিয়ে যাচ্ছে তার। শুষ্ক বেশ কিছু সময় ধরে রানীর দিকে তাকিয়ে আছে, আর রানী মাথা নিচু করে বসে আছে। শুনেছি ইকোনমিক্সে তোমার বেশ ঝোঁক আছে, তুমি নাকি বেশ পাকা, সবসময় ইকোনমিক্সে টপ রেজাল্ট করো। জি। বই বের করো। হ্যাঁ। বই বের করতে বলছি। শুষ্ক আরো কিছুক্ষণ রানীকে একা পড়ায়, তারপর যেতে বলে। রানী গুটি গুটি পায়ে রুম থেকে বের হতে নেয়। শুষ্ক আবার তাকে পিছন থেকে ডাক দিল। রানী সেখানে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে শুষ্কর দিকে তাকালো। শুষ্ক বলল, তোর ফোন নাম্বারটা দাও তো। রানী আর দেরি না করে শুষ্কর এমন কথা শুনে এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। এক দৌড়ে মাঠে চলে আসলো। শুষ্ক সেখানেই বসে বসে বলতে লাগলো। আরে হোয়াট হ্যাপেন্ড, হোয়াট শিট। রানী হাঁপাতে হাঁপাতে সামিরার কাছে আসলো। সামিরা তাকে দেখে অবাক হয়ে বলল, পরে স্যার তোকে কেন ডেকে নিয়ে গিয়েছিল, আর এমনভাবে হাঁপাচ্ছিস কেন? বোন তাড়াতাড়ি চল, না হলে রাক্ষসটা আমায় খেয়ে ফেলবে। তাড়াতাড়ি চল। মানে কে তোকে খেয়ে ফেলবে? আগে চল তো। রানী সামিরার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। গেটের কাছে আসতেই রিককে দেখতে পায়। এই একমাত্র ছেলে যাকে রানী এত এত কথা শোনায়, তবু সে রানীর পিছু ছাড়ে না। রানীর খুব বিরক্ত হয় ওকে দেখলে। এত বেহায়া মানুষ সে এর আগে একটাও দেখেনি। রিক খুব বাজে আর বখাটেও বটে, না হলে কেউ অপমান করলেও বারবার পিছু ঘুরে। হাই রানী, মাই ডার্লিং, সরি কাল আসতে পারিনি, একটু বিজি ছিলাম। রানী সেই কথায় পাত্তা না দিয়ে সামিরাকে বলল। সামু তাড়াতাড়ি চল। তাদের পথ আটকে রিক আবার বলল, আরে আরে যাচ্ছ কোথায়? চলো না একটু কফি খাই। তোমাকে কাল না দেখতে পেয়ে মন আনচান করছিল, তুমি আমার কষ্টটা না বুঝে চলে যাচ্ছ। আপনার মতো কুত্তা আর আমি একটাও দেখিনি। রাস্তার কুত্তাকেও পা দিয়ে লাথি দিলে সে আবার ফিরে আসতে ভয় পায়, আর আপনি সেই কুত্তাও নন। যত সব ফালতু খারাপ লোক। কি করবো বলো, তোমাকে না দেখলে যে থাকতে পারি না। আপনি কুত্তার সাথে গলায় গলাগুলি করে বসে থাকুন, এটাই আপনাকে মানাবে। মিডল ক্লাস লোক কোথাকার। রানী আর কিছু না বলে সামিরাকে নিয়ে চলে যায়। দূর থেকে আবার একজোড়া চোখ রানীর দিকে তাকিয়ে আছে। এবার আর তার চোখে নেই কোনো মুগ্ধতা, শুধু আছে রাগ আর ক্ষোভ। বিকেলে রানী ব্যালকনিতে গেল। সেখানে থাকা গাছগুলোতে পানি দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, কিন্তু আজ আর একজোড়া চোখ মুগ্ধ হয়ে তাকে আর দেখলো না। রাতে খেয়ে রানী তাড়াতাড়ি শুয়ে পড়ল। একটু পর তার রুমে তার বাবা আসলো। রানী মা। রানী তখনও ঘুমাচ্ছিল। রানীর বাবা মুচকি হেসে তার গায়ের উপর চাদর টেনে দিল, তারপর লাইটটা অফ করে চলে গেল। এসেছিল মেয়ের সাথে একটু কথা বলবে, কিন্তু ঘুম পাগলি মেয়ের জন্য তা আর হলো না। অজ্ঞাত চলে যেতে হলো তাকে। সকালে উঠে সামিরা আর রানী কলেজের উদ্দেশ্যে রওনা হলো। গেটের ভিতরে ঢুকতেই কোথায় থেকে রিক দৌড়ে আসলো। হাঁটু গেড়ে নিচে বসে পড়ল। সামিরা আর রানী বেশ অবাক হলো। আবার প্রপোজ টপোজ করে বসবে না তো? পাশ থেকে শুষ্ক নিজের গাড়ির চাবি আঙুলের ডগায় ঘোরাতে ঘোরাতে অফিস রুমের দিকে যাচ্ছিল। সবে মাত্র গাড়ি পার্ক করে এসেছে। চলে যেতে নিয়েও আবার রানীর কাছে ফিরে আসলো। আরে হোয়াট হ্যাপেন্ড? রিক বিমড়ি খেয়ে শুষ্কর পায়ে পড়ে। শুষ্ককে উদ্দেশ্য করে বলল, স্যার আমার ভুল হয়ে গেছে, আর হবে না। মানে কিছু বুঝলাম না। স্যার আমি রানীকে ওনাকে প্রতিদিন বিরক্ত করতাম, আর এমন করব না। আমি মাপ চাইছি। এখানে আমার কাছে মাফ চাওয়ার কি আছে? যাকে এতদিন বিরক্ত করছিস তার কাছে মাফ চা। রিক তড়িঘড়ি করে রানীর পায়ে ধরে মাপ চাইলে রানী এক হাত দূরে সরে গেল। আমায় মাফ করে দিন, এমন আর হবে না। আরে আরে করছেন কি? মাপ চাইতে হবে না, আর শুধু বিরক্ত না করলেই চলবে। আমি আর আপনাকে বিরক্ত করব না, আমায় শেষবারের মতো মাফ করে দিন। সত্যি তো? মনে থাকে যেন। ঠিক আছে, আপনি যান। রিক এবার শুষ্কর দিকে তাকিয়ে চলে গেল আস্তে আস্তে। রানীর সে কি লাফালাফি।
আমাকে আজ থেকে আর কেউ বিরক্ত করবে না। কি মজা। রানী বেশ খুশি হয়ে সামিরাকে জড়িয়ে ধরলো। পাশ ফিরে শুষ্ককেও জড়িয়ে ধরতে চাইলো, কিন্তু তার অনেকটা কাছে গিয়ে রানী তার প্রসারিত হাত গুটিয়ে নিল। ঢোক গিলে আমতা আমতা করে বলল, সরি স্যার। মন্দও ছিল না। শুষ্ক রানীর দিকে তাকিয়ে একগাল হেসে চলে গেল সেখান থেকে। রানী হা করে দেখছিল সে হাসি। কি সুন্দর, কতটা মায়াময় সে হাসি। রানী খুশিতে আবারও লাফালাফি শুরু করে দিল। সামিরা তখন বলে উঠল, রানী, এটা তোর বা আমার বেডরুম না, কলেজ এটা। রানী নিজেকে সামলে নিয়ে আশেপাশে তাকায়, তারপর সামিরাকে নিয়ে ক্লাসে চলে গেল। প্রতিদিনের মতো শুষ্ক আজও প্রথম ক্লাসে এলো। সবাইকে ক্লাস করিয়ে কিছু টপিক হাতে কলমে বুঝিয়ে দিল। ক্লাস শেষে আজও রানীকে তার অফিসে যেতে বলল। আসবো? কাম। স্যার, আমি আপনাকে আবারও বলেছি, আজও বলছি, প্লিজ আমাকে এইভাবে আর ডেকে পাঠাবেন না। আমি কেন ডাকবো? কি ডাকবো না সেটা তোমাকে বলে করতে হবে নাকি? অযথা কথা বাড়াচ্ছ রানী। স্যার, এইগুলি সবাই ভালো চোখে নেয় না। রিয়েলি? তা কোন সব ভালো চোখে নেয়? তোমাকে বিরক্ত করাগুলো? কই, এতদিন সে কলেজের সামনে তোমাকে কেউ বিরক্ত করতো, তাতে তো ওরা কিছু বলেনি। তার মানে ওগুলো ওরা ভালো চোখেই নিত, তাই কিছু বলেও নি, করেও নি। তোমাকে আমি তো এমনি এমনি ডেকে পাঠাইনি, কিছু টপিক বুঝিয়ে দেব। এই কথাটা আর যেন মুখে না আসে। বসো। কি হলো? রানী গিয়ে চেয়ারে বসলো। শুষ্ক 5 মিনিট রানীর দিকে তাকিয়ে থেকে তারপর পড়া শুরু করলো। রানীও মন দিয়ে পড়লো। যাওয়ার আগে রানীকে পিছু রেখে বলল, রানী, আমার কথার অবাধ্য হয়েও না, ফলস্বরূপ খুব ভালো হবে না। রানী চলে গেল। যেতে যেতে ভাবতে থাকে, রাজ চৌধুরীর বিষয়ে স্যারকে কিছু জিজ্ঞেস করব, যদি উনি কিছু জানেন। না থাক, কি না কি ভাববে। বাকি আর একটা ক্লাস করে রানী আর সামিরা বাসায় চলে গেল। আজ মনটাও ভালো লাগছে। রিক নামক বিরক্ত এখন থেকে দূর হলো, কিন্তু যাকে এত বকার পরেও কোনো কাজ হলো না, সে নিজে থেকে এসে মাপ চাইলো কেন? বিষয়টা রানী ভেবে উঠতে পারছে না। তবুও মনে মনে খুশি হলো। বিকেলে ঘুম থেকে উঠে খেয়ে ঘরে আসতে রানীর কল এলো। ফোন হাতে নিয়ে দেখে আননোন নাম্বার, তাই সে কল রিসিভ না করে বিছানায় উপর করে রেখে দিল। পরপর 2বার কল বেজে কেটে গেল। 3বারের বার রানী বিরক্ত নিয়ে কলটা রিসিভ করলো। শক্ত গলায় ভ্রু কুচকে বলল, আরে কে মশাই, এতবার কল দিই? শাট, রাপিস, কল ধরতে এত সময় লাগে? হ্যাঁ, কি করছিলে? রানী একটা শুকনো ঢোক গেল। মানুষটা তার নাম্বার পেল কোথায়? কি হলো? আমি কল। আসলে নিচে নামো। কি? তোমার বাসার নিচে নামো। শুধু শুধু নিচে নামতে যাব কেন স্যার? এখন আমি পারবো না। আরে আমি দাঁড়িয়ে আছি, নিচে আসো তাড়াতাড়ি। শুষ্কর কথা শুনে রানী চমকে গেল। বলে কি লোকটা, নিচে মানে সত্যি চলে এলো নাকি? রানী জানালার ফাঁক দিয়ে উকি দিল। হ্যাঁ, সত্যি সত্যি শুষ্ক কালো একটা ফিটফাট শার্ট পরে আছে। তার সাদা গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, কানে ফোন ধরে রাখা, চোখে কালো সানগ্লাস, এক কথায় মন কিনে নেওয়ার মতো স্টাইল। রানী হা করে তাকিয়ে আছে। জিম করা বডি যেন শার্ট ভেদ করে আসবে। রানীর বুকটা ধক করে উঠল এমন রূপ দেখে। এই প্রথম এভাবে কোনো ছেলেকে দেখছে সে, যেন কোনো সিনেমার হিরো শুটিং করছে। রানী আমতা আমতা করে বলল, আপনি এখানে কি করছেন? আর আমার বাসা চিনলেন কিভাবে? চোরের মতো জানালা দিয়ে উকি দিয়ে না দেখে তাড়াতাড়ি নিচে নামো। কি বলতে চাইছেন? আমার বাসায় আমি চুরি করতে যাব কেন? চুরি করেই তো আমায় দেখছো। রানী জানালার পাশ থেকে সরে এসে বলল, মোটেও না, আমি আপনাকে দেখছিলাম না। সেটা আমি বেশ দেখেছি। আর কি বললে? তোমার বাড়ি? মেয়েদের আসল বাড়ি হয় তার অর্ধঙ্গের বাড়ি, মানে নিজের হাজব্যান্ডের বাড়ি। বাজে বকবক না করে নিচে নামো। না, আমি নামবো না। ওই ফাইন, আমি আসছি উপরে। না, আমি নামছি। গুড গার্ল, ফার্স্ট আসো। রানী ফোন হাতে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। তার মা সোফায় বসে টিভি দেখছে। কি রে, কোথায় যাস? আম্মু, আসছি একটু। রানী কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ে। গেট খুলে এগিয়ে যায় সামনের দিকে। শুষ্ক গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রানী শুষ্কর এই রূপের দিকে তাকাতে চাইছে না, কারণ শুষ্কর এমন স্টাইল দেখে রানীর কেমন কেমন লাগছে, তাই মাথা নিচু করে আছে। আর ওদিকে শুষ্ক রানীকে দেখিয়ে চলেছে। তাকাচ্ছ না কেন? আমাদের ফেসে যাবে বলে?
শুষ্কর কথায় রানী ঘাবড়ে যায়, শরীর দিয়ে যেন ঘাম বের হচ্ছে। রানী অস্পষ্ট সুরে বলে উঠল, কেন আসতে বললেন আমায়? কি হলো? কথাটা রানী শুষ্কর দিকে তাকিয়ে বলল, কি কি দেখছেন? নিশ্চয়ই তোমাকে না, বাড়িটা দেখছিলাম। রানী মনে মনে বলতে লাগলো, ছি, কি মিথ্যা কথা বলে ডেভিলটা। আমার দিকে তাকিয়ে থেকে বলেন কি না বাড়ির দিক, ড্রাগন একটা। শুষ্ক গাড়ির ভেতর থেকে একটা শীট বের করে আনে, সেটা রানীর দিকে এগিয়ে দিল। রানীর চোখ বলিয়ে শুষ্ককে প্রশ্ন করলো, কি এটা? তোমার মতো এত ছোট মানুষকে তো লাভ স্টোরি দিব না তাই। কি আমি পিচ্ছি? আরে ডেভিল, তুমি তো জানো না কত ছেলে আমার পিছনে ঘুরছে। এখন যদি বলি হ্যাঁ, ছেলের লাইন লেগে যাবে। আর তুমি কি না বলছো আমায় পিচ্ছি খাডাস? কথাগুলো রানী মনে মনে আওড়াতে লাগলো। শুষ্ক আবারও বলে উঠল, তুমি পিচ্ছি কি না সেটা আর মনে মনে ভাবতে হবে না। এনো আর বাসায় ঢুকো। শীতটা শুষ্ক রানীর হাতে ধরিয়ে দিয়ে গাড়ির ভিতরে গিয়ে বসলো। তারপর রানীর সামনে দিয়ে সাই সাই করে চলে গেল। রানী ভ্যাবলার মতো চোখ বড় বড় করে শুষ্কর গাড়ির দিকে তাকিয়ে থাকলো। গাড়িটা আড়াল হয়ে গেলে রানী ঘন ঘন চোখের পাতা ফেলে পরে একটা ঢোক গিলে বাসার ভিতরে গেল। মায়ের প্রশ্ন, কি রে, কোথায় গিয়েছিলি? আম্মু শীট আনতে। শুধু এটা বলে রানী দৌড়ে উপরে নিচের রুমে চলে গেল। শীতটা ভালোভাবে দেখে বুঝলো এটা বেশ কাজে, তাই সাথে সাথে বই নিয়ে বসে পড়ে। শীতটা শেষ করার প্রচেষ্টা করলো। রাতে খেয়ে এসে রানী ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, এমন সময় তার ফোন কল আসলো। মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো ডেভিল রাক্ষস নামটা ভেসে উঠেছে। রানী ইচ্ছে করে কলটা না ধরে ফোন রেখে দিল। আরো 2 বার কল দেওয়ায় পরে রানী কলটা রিসিভ করলো। সাথে সাথে ওপাশ থেকে ভেসে আসলো, হাউ ডিয়ার ইউ। আমার কল পিক করছিল না কেন? বাসে কি করো তুমি? তোমাকে না। ডেভিল রাক্ষসের মতো খেয়ে ফেলতে ইচ্ছা করে না? হোয়াট? না না, আসলে আমি নিচে ছিলাম। খেয়েছো? হুম। আমি খেয়েছি কিনা জিজ্ঞেস করবে না? রানী বিড়বিড় করে বলল, আমার কিসের ঠাকা লাগছে? কি বললে তুমি? কিছুই না স্যার। না, আমি শুনলাম তুমি একটা কিছু বলছো। না স্যার, আসলে বলছিলাম শীটটা দেওয়ার কারণে আপনাকে একটা ধন্যবাদ দিব। আসলে আমি শুকনো ধন্যবাদ নেই না। তাহলে? আমি সময় মতো তোমার থেকে যা নেওয়ার নিয়ে নেব। কি বললেন স্যার? পড়াশোনা কেমন চলছে বলো? শুষ্ক রানীর সাথে বেশ কিছু সময় পড়া নিয়ে কথা বলল। রানীও সেগুলো মনোযোগ দিয়ে শুনল। শুষ্ককে তার ভালো না লাগলেও পড়া নিয়ে কথা বলতে সে নারাজ নয়। শুষ্ক ঘড়িতে সময় দেখে নিয়ে বলল, রাত 11টার উপরে বাজে, যাও শুয়ে পড়ো। ওকে বাই। শুষ্ক ফোন রেখে ঠোঁটের কোনো একটা হাসি ফুটিয়ে আনলো। রানী ফোন রেখে তার স্বপ্নের রাজকে নিয়ে ঘুমের দেশে পাড়ি দিল। বেশ কিছুদিন পর সেদিনের একটা ঘটনা। রানী কলেজের গেট দিয়ে ঢুকতে গেলে দেখে মাফি তার সাঙ্গ পাঙ্গ নিয়ে বসে আছে বাইকের ওপর। মাফি খুব রকম বকে যাওয়া একটা ছেলে, সাথে মাফির সাথে থাকা ছেলেগুলো সব রকম খারাপ কাজে তাদের পাওয়া যায়। মেয়েদের টিচ করা, ছেলেদের সাথে ঝগড়া মারামারি করা, এমনকি প্রফেসরদেরও সম্মান করে না, তাদের সাথেও খারাপ আচরণ করে। এমন অনেক খারাপ কাজে তারা লিপ্ত। রানী আর সামিরা একটু দূর দিয়ে যেতে নিলেই মাফি বলে উঠল, ওয়ে ওয়ে ও সুন্দরী, কোথাও যাও চুপি চুপি, একটু কাছে আসো না। কথাটা বলে মাফিও তার সাঙ্গপাঙ্গগুলো হো হো করে হেসে উঠল। রানী ঘৃণা নিয়ে মাফির দিকে তাকিয়ে আবার চলে যেতে নেয়। ওই সুন্দরী, তোকে না আমি ডাকলাম, এদিকে আয়। মাফির কথা শুনে রানী আর সামিরা বেশ ভয়ে দাঁড়িয়ে আছে। কি করা উচিত বুঝতে পারছে না। পেছন থেকে কেউ একজন এসে রানীর হাত ধরে মাফির কাছ থেকে রানীকে নিয়ে টেনে যাচ্ছে। রানী হাঁ করে আছে, সাথে অনেকেই। মাফি চোখ গরম করে শুষ্কর কাঁধ ধরে আটকে বলল, আরে কে রে টু? আর ইউ টকিং টু মি? তো এখানে কি আছে মাফির খাবারকে নিয়ে যাবার? কাঁধটা ছাড়। এই দেখেছিস তোরা, ও আমার সাথে কথা বলার সাহস পাচ্ছে, এবার তুই করেও বলছে, দেখেছিস? কে রে তুই, মাফির সামনে দাঁড়িয়ে কথা বলছিস? শুষ্ক মাফির কাছে গিয়ে ফিস ফিস করে বলল, পরিচয় পেলে আমার কাঁধ ধরা তো দূরের থাক, চোখের দিকেও না তাকিয়ে পা ধরে বাপ বাপ করতে। শুষ্কর কথা শুনে মাফি ভ্রু কুচকে তাকালো। শুষ্ক মাফির হাত নিজের কাঁধ থেকে সরিয়ে তার কাঁধ চাপড়াতে চাপড়াতে জোরে জোরে বলল, আমি কলেজের প্রফেসর। এটা শুনে মাত্রই মাফি খিলখিল করে হেসে উঠল।
তাকে নিয়ে বিদ্রুপ করে বলল, শুনেছিস তোরা? ওর পরিচয় পেলে নাকি আমি বাপ বাপ করে ওর পা ধরবো। শুনলি তোরা? ও কি পরিচয় দিল? ও নাকি এই কলেজের প্রফেসর। এটা শুনে নাকি আমি... মাফি হাসছে তো হাসছেই, সাথে তার ছেলেপেলেগুলো। শুষ্ক ফোন নিয়ে কি একটা যেন করে আবার রেখে দিল। মাফি হাসি থামিয়ে বলে উঠল, তোর এই পরিচয়? আরে আমি যদি আমার পরিচয়... কথাটা শেষ করার আগে মাফির কল বেজে উঠল। ফোন কেন যেন কি কথা বলে তাড়াতাড়ি বাইক স্টার্ট দিতে ব্যস্ত হয়ে পড়ল। যাওয়ার সময় বলল, তোকে পরে দেখে নেব। শুষ্ক রহস্যময় একটা হাসি দিয়ে রানীকে নিয়ে ক্লাসে চলে গেল। শুষ্কর টেবিলে সে আর রানী মুখোমুখি বসে আছে। খুব বাজে ছেলে। এ কদিন ও দেশের বাড়ি ছিল, আজই হয়তো ফিরেছে। ওর জন্য কলেজের কেউ শান্তি পায় না, স্যার ম্যামরাও না। ওর চ্যাপ্টার ক্লোজ, এখন নিজের কথা ভাবো। শুষ্কর কথায় রানী ঠোঁট ফুলিয়ে নিয়ে বলল, আপনি যে ওর সাথে লেগেছেন, যদি আপনার কি... শাট আপ স্টুপিড, হোয়াট আই সেইড। চুপ করতে বললাম না? শুষ্কর ধমকে রানী ভয় পেয়ে চুপ করে বসে আছে। শুষ্কর আগে ফুসফুস করছে। রাগ উঠলে যে কিছুতেই নিজেকে সামলাতে পারে না, কি থেকে যে কি করে কে জানে। শুষ্ক পানির গ্লাসটা নিয়ে ঢোক ঢোক করে পানি গিলতে লাগলো। রানী কি যেন মনে করে বলে উঠল, স্যার আপনি কি রাজকে চিনেন? কথাটা শোনা মাত্রই শুষ্ক বিষম খেল। মুখে থাকা পানির ছিটে ফোঁটা রানীর মুখে গিয়ে পড়ল। শুষ্ক কাশতে লাগলো। কাশতে কাশতে বলল, সরি, আমি দেখিনি, ডোন্ট মাইন্ড। রানী ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে শুষ্কের দিকে, চোখ মুখ খিচে বসে আছে নাক ফুলিয়ে। শুষ্ক কিছু টিস্যু এগিয়ে দিল রানীর দিকে। রানী সেগুলো নিয়ে মুখ মুছে নিল। তুমি এখন যাও, আজ আর কিছু পড়াবো না, আমি পরে কথা বলবো। কিন্তু স্যার রাজ... যেতে বললাম তো তোমায়, জাস্ট গো। রানী তাড়াতাড়ি করে সেখান থেকে মন খারাপ করে বাসায় চলে গেল। কেমন হতো রাজের খবর দিলে তাকে। বাসায় গিয়ে শাওয়ার নিয়ে খেয়ে এক ঘুম দিল রানী। শুষ্ক আর কলেজে থাকে না, তার খুব কাজ আছে, এখনই যেতে হবে তাকে। ফোনে কারোর সাথে কথা বলে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। খুব কালো এক অন্ধকার জায়গায় শুষ্ক নিজের গাড়ি থামায়। তারপর সাথে সাথে বিশাল দেখি দুই মানব বস বস করে দৌড়ে এলো তার কাছে। গাড়ির দরজা খুলে দিল। তারা শুষ্ককে নিয়ে ঘুটঘুটে কালো অন্ধকার রুমে ভেতরে নিয়ে গেল। ছোট একটা লাইটের নিচে একটা চেয়ার রাখা, সেখান থেকে দেখা যাচ্ছে মাফি আর তার সাঙ্গপাঙ্গরা একসাথে বাঁধা অবস্থায় নিচে পড়ে আছে। শুষ্ক চেয়ার টেনে বসলো। তারপর বল, তখন কি যেন বলছিলি? শুষ্কর কথায় মাফি কাকুতি মিনতি করতে থাকলো। শুষ্ক মাফির গলা টিপে ধরে। কি কি বলছিলি রানীকে? মেয়েদের খাবার মনে হয়? হ্যাঁ, কুত্তার বাচ্চা, সব মেয়েদের টিস করিস না কলেজে। আমাকে কি বলছিলি? মাফ করে দিন স্যার, আমাকে মাফ করে দিন, আমি আর এমন করব না। শুষ্ক আর কিছু না বলে এলোপাথারি মারতে থাকে সবাইকে। প্রায় আধা ঘন্টা পর সে আবার চেয়ার টেনে তাদের সামনে পায়ের উপর পা তুলে বসে। হাত দিয়ে চুলগুলো ঠিক করলো। সবাই তার পায়ে হুমড়ি খেয়ে পড়লো, আর যেন না মারে। তোদের আর কলেজের সামনে পাওয়া যাবে না বস, না। কখন আর কোনো মেয়েকে টিস করবি? না বস। অসহায় মানুষকে আর মারবি? বলে রুল দিয়ে একটা বাড়ি দিল মাফিকে। মাফি আর্তনাদ করে বলে উঠল, কখনো মারবো না বস। ভালো হয়ে থাকবি তো? জি বস, জি। শুষ্ক উঠে দাঁড়িয়ে বিশাল দেখি দুজনকে উদ্দেশ্য করে বলল, এই ওদের হসপিটাল দিয়ে আসবে। আর হ্যাঁ, তোকে বলছি, কাল কলেজ গিয়ে সবার কাছে মাফ চাইবি, ভুল যেন না হয়। ওকে বস, সবার কাছে মাপ চেয়ে নেব, যা বলবেন তাই করব। শুষ্ক এক রহস্যময় হাসি হেসে সে জায়গা ত্যাগ করলো। রানী সেই যে ঘুমিয়ে সন্ধ্যায় উঠেছে। বিছানার পাশ থেকে ফোন নিয়ে দেখে 56 বার কল দিয়েছে ডেভিল রাক্ষস। রানী ভয়ে ফোনটা বন্ধ করে ফেলল। না জানি রাগে কি করবে, ধমক দিতে তো আর কম জানে না লোকটা। মনে হয় কান ফেটে মগজে ঢুকে যাবে সেই ধমক। সকাল সকাল উঠে রানী কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। কলেজে গিয়ে দেখে আজ তাড়াতাড়ি এসে পড়েছে। সামিরা আর সে মাঠে দাঁড়িয়ে আছে। শুষ্ক আসলে একটু পর মাফি তার পিছু পিছু তার ছেলে পেলেগুলো আসতে থাকে। অবাক করা বিষয়, কাল যারা ভালো ছিল আজ তাদের কারো হাতে, কারো কপালে, কারো নাকে, কারো পায়ে ব্যান্ডেজ করা। মাফির হাত ভেঙে গেছে, কপালে পায়ে ব্যান্ডেজ করা, গলায় ঝুলিয়ে সে কলেজে আসছে। সবাই ভাবছে তাদের এমন অবস্থা করলো কে। মাফি দৌড়ে এসে আগে রানীর কাছে যায়, তার কাছে মাফ চায়। আস্তে আস্তে কলেজে ছোট বড় সবার কাছে মাফ চায়। অদ্ভুত এক বিষয়, মাফি
চোখে চোখে শুষ্কর দিকে তাকাচ্ছিল। বিষয়টা রানী বেশ খেয়াল করেছে, শুধু কারণটা বুঝতে পারছে না। শুষ্ক দূরে প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে, মুখে তার রহস্যময় হাসি। সর্বশেষে মাফি শুষ্কর কাছে যায়, তার পায়ে হুমড়ি খেয়ে পড়ে মাফ চায় কালকের জন্য। শুষ্ক তাকে নিচে থেকে তুলে ভাঙ্গা হাতে আস্তে করে একটা চট দেয়। মাফি উহ করে ওঠে। শুষ্ক চোখ দিয়ে ইশারা করলে মাফি আর বাকি ছেলেগুলো চলে যায়। বিষয়টা কলেজের সবাই অবাক হয়, সবচেয়ে বেশি রানী অবাক হয়, কারণ তার কাছে সন্দেহ লাগছে। রানী ঠায় মাঠে দাঁড়িয়ে আছে। শুষ্ক এসে রানীকে হ্যাচকা টান দিলে রানীর ধ্যান ভাঙে। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? ননসেন্স, রাত থেকে ফোন অফ ছিল কেন? শুষ্কর কিরমিরারি কথায় রানী ঘন ঘন চোখের পাতা ফেলে। কি হলো, কি বলছি আমি? কি মানে কি বলছি আমি, তুমি তা শুনতে পাচ্ছ না? না, আসলে ফোন অফ ছিল কেন? চার্জ ছিল না। কারেন্ট তো ছিল, চার্জে লাগাও। নেই কেন? মনে ছিল না। কেন, তোমার এইটুকু মন কোথায় থাকে? রাজ চৌধুরীর না মানে আসলে কিছু না। শুষ্ক ফ্যাল করে রানীর দিকে তাকিয়ে আছে। ইস, হাতের মতো শরীর নিয়ে ঝুঁকে আছে আমার উপর। ইস, সরুন। কি বলছো তুমি? কিছু না, সরুন। শুষ্ক রানীর বাহু চেপে ধরে, মুখ খুব কাছে নিয়ে। সারাদিনে তো রাজ চৌধুরী করো কেন? কি আছে ওর মাঝে? পার্সোনালিটি। ওনাকে আমি আমার সবটা দিয়ে দিয়েছি, সব ভালো লাগা সব। এখন ছাড়ুন আমায়। শুষ্ক রানীর মুখের আরো কাছে চলে যায়। কেন আমাকে দেয়া যায় না তা? প্লিজ বলো না রানী। কি কি যাতা বলছেন? রানী ধাক্কা দিয়ে শুষ্ককে ঠেলে দেয়। শুষ্ক একটু দূরে গিয়ে পড়লো, তার পকেট থেকে একটা কার্ড পড়ে যায়। শুষ্ক মাথা নিচু করে জোরে জোরে শ্বাস নেয়। বিষয়টা তার রুচিতে লাগে, তার রাগ উঠেছে। রানী কার্ডটা তুলে দেখে বুঝতে পারে আইডি কার্ড। অপরদিকে চোখ বুলালে দেখতে পায় শুষ্কর ছবি। নামের দিকে নজর দিলে দেখতে পায় রা। বাকিটা দেখার আগেই ছো মেরে শুষ্ক সেটা নিয়ে নেয়। রানী দেখতে চাইলেও শুষ্ক তা কেড়ে নিজের কাছে রেখে দেয়। রানী কারাকারি করেও নিতে পারে না। মাফিকে আপনি মেরেছেন তাই না? রানীর কথা শুষ্ক অবাক হয়, মুখ ঘুরিয়ে নেয়। রানী আবার শুষ্কের দিকে ফিরে। কি হলো বলুন স্যার। ক্লাসে টাইম হয়ে গেছে, ক্লাসে যাও। তার মানে আপনিই মাফিকে মেরেছেন তাই না স্যার? বললাম না ক্লাসে যাও। স্যার, আগে আমায় বলুন আপনার নাম আসলেই শুষ্ক তো? তাহলে আইডি কার্ডে আপনার ছবির সাথে না। শুষ্ক আর কিছু না বলে দরজা খুলে সেখান থেকে হনহন করে বের হয়ে যায়। রানী পেছন থেকে অনেকবার ডাকে, কিন্তু কোনো সাড়া পায় না। ক্লাস শেষে শুষ্ক আজ রানীকে তার নিজের রুমে যেতে বলে না। রানী তাড়াতাড়ি করে বের হয়, কিন্তু তার আগেই শুষ্ক নিজের গাড়ি নিয়ে বের হয়ে যায়। রানী বাসায় গিয়েও শুষ্ককে কল করে, কিন্তু পায় না। রানীর রাগ হয়, সাথে সন্দেহের পাহাড় জমে। শুষ্ক নিজের বাসায় সুইমিং পুলের পাশে রাখা ডিভানে বসে আছে, মুখের ওপর হাত রাখা, তার মাঝেও চিন্তার ছাপ। চোখগুলো টকটক করে তাকিয়ে আছে, চোখের পাতা পড়ছে না। আর কত এভাবে? অনেকদিন তো হলো এই লুকোচুরি খেলা। আর কতদিন এই লুকোচুরি খেলা চলবে? এখনো কি সময় হয়নি? এখন এভাবে আড়ালে থাকার কোনো মানে আছে? হয়তো বা না। আর না, নিজের ভালোবাসার কাছে আত্মপ্রকাশের সময় চলে এসেছে। প্রেয়সীর সময় সে আগত। ভাবতেই মানুষটার ঠোঁটে হাসি ফুটে ওঠে। এমন সময় তার কল আসে। হ্যালো, ইয়েস বলো। কাল কি? কানাডা? ঠিক কতদিন সময় লাগবে? ওকে ফাইন, কমফোর্ট করে দাও। আর পাসপোর্টটাও রেডি করে নাও, কাল 12টার ফ্লাইটে। ওকে, রাখছি। কাজের জন্য তাকে 2 দিনের জন্য কানাডাতে যেতে হবে। তারপর ফিরে এসে প্রেয়সীকে সারপ্রাইজ দেবে। বড় ধামাকা অপেক্ষা করছে। রানী রাতেও স্যারকে কল দেয়, কিন্তু ফোন বন্ধ পায়। এবার খুব রাগ হয় রানীর। সে রাতে রানীর ঘুম হয় না। রাগ, চিন্তা, ভাবনা আর সন্দেহ সব মিলেমিশে এক হয়ে উঠেছে তার। আইডি কার্ডটা দেখার পর থেকে আরো কেমন যেন লাগছে। ছবি তো ঠিকই আছে, কিন্তু নামের জায়গায় রা কেন? ওনার নাম শুষ্ক, তবে নাকি শুষ্কর আগে আরো কিছু আছে? রানীর মাথায় চুল টেনে বলতে থাকে, ছবি তো ঠিকই আছে, তবে নামের জায়গায় রা কেন?
ওনার নাম তো শুষ্ক, তবে নাকি শুষ্কের আগে আরো কিছু রয়েছে। ইস, আর পারছি না, এত চিন্তা করতে আর পারছি না, প্রচন্ড ধরেছে মাথাটা। উফ, না, কাল ওনার সাথে কথা বলতেই হবে। আমার থেকে পালিয়ে গেলেও ওনাকে আর ছাড়ছি না, ওনার সব কিছু বলতেই হবে। কেন সেদিন রিক আমার কাছে মাপ চাইলো, যাকে এত এত অপমান করেও পিছু ছাড়াতে পারলাম না, সে কিনা দৌড়ে ওনার পায়ে পড়লো মাপ চাইতে। উনি বলার পর আমার কাছে মাপ চাইছে কেন? আর মাফি, যাকে কলেজের স্টুডেন্ট সহ প্রফেসররা পর্যন্ত ভয় পায়, তার কিনা এই হাল হলো? কেন এমন করলো তাদের? আবার এসে সবার কাছে মাফও চাইলো। বড় কথা, বারবার কেন স্যারের দিকে তাকাচ্ছিল মাফি? তবে কি মাফিকে স্যারই? না না, সব না জানা পর্যন্ত আমি আর ঠিক থাকতে পারছি না, কিছুতেই না। দরজার পাশ থেকে তার বাবা বলে উঠল, কি রে রানীমা, কি বিড়বিড় করছিস? এখনো ঘুমাসনি? নিশ্চয়ই বাবা আমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিল। হাই হাই, কি বলবো এখন? কি রে রানীমা? হ্যাঁ বাবা, আসি। রানীকে দরজা খুলে দেয়। কি রে মা, কি করছিলে এতক্ষণ? কি রে? বাবা, পড়ছিলাম। মিথ্যে বলছিস, লাইট তো অফ ছিল। রানী মাথা চুলকাতে চুলকাতে বলল, আসলে বাবা, মানে আমার ঘুম আসছিল না। মেয়ের কথা শুনে আরমান হেসে একাকার। চল তোকে ঘুম পাড়িয়ে দেই। না বাবা, লাগবে না, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি ঠিক ঘুমিয়ে যাব। আরে আয়, গল্প শুনে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি। আরমান মেয়েকে নিয়ে বিছানায় যেতে যেতে বলে, জানিস, তুই ছোট থাকতে গল্প না শুনে কিছুতেই ঘুমাতি না। সে কি বাহানা ছিল তোর? রানী মুচকি হেসে বাবার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। তার বাবা মাথায় হাত বুলিয়ে দিয়ে গল্প করতে থাকে। রাজপুত্র আর রাজকন্যার গল্প। রানী রাজপুত্রের জায়গায় রাজকে নিয়ে কল্পনা করতে করতে চোখ নেতিয়ে আনে। বাবা তো একজন জাদুর পরশ। এই ছায়া মাথার উপর থাকলে সবকিছু খুব মনোরম লাগে, নিজেকে খুব হালকা হালকা লাগে। বাবা নামক জাদুকর হলো দুনিয়ার সবচেয়ে বড় জাদুকরের সেরা। বাবার সাথে ঠিক কারো তুলনা হয় না। বাবারা প্রতিটি সন্তানের ভালোবাসা হয়। বাবার ছায়া তলে থাকলে চিন্তা ভাবনা কম থাকে, কারণ মাথার উপর তো বাবা আছেই। আর যদি সে বৃক্ষটার ছায়া পাওয়া না যায়, তবে আকাশ সমান চিন্তা মাথায় চেপে বসে। বাবার ছায়া এমনই হয়। পরের দিন রানী খুব তাড়াতাড়ি করে কলেজে চলে যায়, কিন্তু কলেজের সময় হয়ে যাচ্ছে। শুষ্ক তো এখনো আসছে না। অবশেষে প্রথম ক্লাস অন্য স্যার এসে করিয়ে গেল। রানী ভেবেছে হয়তো স্যার আজ আসবে না। রানী সোজা প্রিন্সিপালের কাছে যায়। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। স্যার, শুষ্ক স্যার আজ আসবে না? না। স্যার, একটা কথা। বলো রানী। স্যার, আমি কি স্যারের ডিটেলস সম্পর্কে একটু জানতে পারি? রানী, তুমি আমার মেয়ের মতো। আমার কলেজে খুব ভালো একটা স্টুডেন্ট, তুমি নিজেও খুব ভালো। সব মিলিয়ে তোমাকে আমি খুব স্নেহ করি। আমি চাই না তুমি এমন কিছু বলো যা তোমাকে কটু কথা শোনাবে। আশা করি বুঝতে পেরেছো কি বললাম। জি স্যার, সরি, ভুল হয়ে গিয়েছে। যাও, আমার কাজ আছে। রানী চলে এলো, রাগে কটমট করছে। সেদিন আর ক্লাস করেনি, বাসায় চলে যায়। এর পরের দিনও কলেজে গিয়ে দেখে আজও শুষ্ক আসেনি। রানীর রাগ সন্দেহ যেন হিমালয় ছুঁয়েছে। মুখ ভোতা করে আবার বাসায় চলে যায়। ঠিক 3 দিনের মাথায় শুষ্ক কলেজে যায়। প্রিন্সিপালকে সে বলেই গিয়েছিল। রানী তখন সামিরার সাথে কথা বলছিল। রানী, তুই এভাবে কেন বসে আছিস? তো কলেজের এত লোকের সামনে কি নাচবো? না মানে, হাসি হাসি মুখে তো কথা বলতে পারিস। তোর মতো পাগল ছাগল আমি? কি বললাম, করলাম তোর মতো কি আমি পাগল ছাগল যে কোনো কারণ ছাড়া ব্যাকুলের মতো হাসবো? এভাবে কথা বলছিস কেন? তোর ভাগ্য ভালো এখনো যে তোর 24 গোষ্ঠীকে ধুয়ে দেয়নি। সামিরা আর কিছু বলে না, চুপ করে যায়। তা না হলে রানীর বলা শেষ হবে না। রানী বসে বসে মাঠের ঘাস উপড়াচ্ছিল। তুই গরু হয়ে গেলি? হোয়াট ননসেন্স! না মানে, কখন থেকে ঘাস উঠাচ্ছিস? এইগুলি ভেজে মোমের ভেতর চিকেনের বদলে দিয়ে, তা আবার ভেজে তোর হবু জামাইকে খাওয়াবো, সাথে তোর গলার উপর উঠে তোকে গিলাবো। কি? রানী মন খারাপ করে ঘাসে হাত দিতে গিয়ে সামনে তাকাতেই দেখে শুষ্ক কি সুন্দর কলেজের ভেতর আসছে। রানী আর চিন্তা বা সময় নষ্ট না করে দৌড়ে তার সামনে যায়। কোথায় ছিলেন দুদিন?
রানীর কথা শুষ্ক থেমে একবার তার দিকে তাকায়, পরে কোনো কথা না বলেই হাঁটতে থাকে। সে ভালো করে জানে রানীকে কিছু না বললে সে তার সাথে যেতেই থাকবে। শুষ্ক আপন মনে হাঁটছে। যেতে যেতে সে নিজের রুমে চলে যায়, আর রানী তো তাকে প্রশ্নের পর প্রশ্নের আবরণে মুড়িয়ে দিচ্ছে। বকবক করতে করতে এটাও তার খেয়াল নেই যে সে রুমের ভেতরে চলে এলো। রানী রুমের ভেতরে ঢুকতে শুষ্ক দরজা বন্ধ করে দেয়। এবার রানীর হুঁশ ফিরে ঢোক গিলে বলে, আপনি দরজা বন্ধ করলেন কেন? আমি পরে কথা বলবো, ক্লাস শুরু হয়ে যাবে, আমি যাই। রানী তাড়াতাড়ি কথাগুলো বলে দরজার দিকে যেতে চাইলে শুষ্ক তার হাত ধরে পথ আটকে বলে, কোথাও নয়, কোথাও যাওয়া হবে না। এতক্ষণ না ননসেন্সের মতো ননস্টপ বকবক করছিলে, সো এখন প্রশ্ন করো। শাহজাদের উত্তর দিতে আমি প্রস্তুত। মানে? মানে প্রশ্ন করো। না না, আমার তো কোনো প্রশ্ন নেই, আমি যাই। রানী আবারও যেতে চাইলে শুষ্ক হাত প্রসারিত করে তাকে বাধা দেয়। এবার রানী ভরকে যায়। রানী ঢোক গিলছে আর ঘন ঘন চোখের পাতা ফেলছে। শুষ্ক তার দিকে এগিয়ে যেতে যেতে বলে, আমাকে তুমি সন্দেহ করছো? মানে? তাহলে প্রশ্নের উপর প্রশ্ন করছো কেন? এমনি। রিয়েলি তুমি আমাকে সন্দেহ করছো না, কিন্তু আমি তোমার চোখে স্পষ্ট সন্দেহ দেখতে পাচ্ছি। কি যাতা বলছেন, আমাকে যেতে দিন। এবার শুষ্ক রানীর কোমর জড়িয়ে কাছে টেনে আনে। কি করছেন? ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি। কেন জানতে চাইবেন আমার আসল পরিচয়? গুল্লি মারি আপনার পরিচয়, জান বাঁচানো ফরজ কাজ, ছাড়ুন আমায়। রানী শুষ্কের হাতে বুকে কিল চড় দিতে থাকে। শুষ্ক মুচকি হেসে রানীকে ছেড়ে দেয়। রানী হুড়মুড়িয়ে একটু দূরে গিয়ে পড়ে। শুষ্ক তার হাসিটা ভেতরে রেখে বলে, ওকে দেন ডোন্ট টক অ্যাবাউট দিস প্লিজ এনিমোর। নিজে বাঁচলে বাপের নাম, আর কখনোই বলবো না। রানী আর দেরি না করে শুষ্কের পাশ কাটিয়ে দৌড়ে বের হয়ে যায়। শুষ্ক মুচকি মুচকি হেসে বলে, প্রেয়সী, এটা তুমি বারবার মনে করবে। রানী যেতে যেতে ভাবতে থাকে, মানুষটার মাঝে সত্যিই কিছু একটা আছে, না হলে কি আর এমন করে? কেনই বা বলল পরিচয় জানার কথা? তবে সত্যিই কি উনি ওনার পরিচয় গোপন করেছে? না হলে কেন এমন কথা বলবে? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। বিষয়টা ছেড়ে দিলে চলবে না। না, রাতের ঘুম হারাম করার চেয়ে গুটিয়ে দেখা ভালো। শুষ্ক দ্বিতীয় ক্লাসে গিয়ে দেখে রানী নেই। এদিক সেদিক তাকেও তাকে পাওয়া গেল না। সে সামিরার কাছে যায়। সামিরা। জি স্যার। রানী কোথায়? স্যার, আপনার সাথে সেই যে গেল, তারপর তো আর এলো না। হোয়াট? স্যার, এরপর তো আর তাকে দেখা যায়নি। ওকে বসো। শুষ্ক ভেবে নিয়েছে হয়তো ভয়ে পালিয়েছে। শুষ্ক ক্লাস শেষ করে বের হয়ে গেল। রানীকে সারা কলেজ খুঁজেও পাওয়া যায়নি। শুষ্ক গটগট করে কলেজ থেকে বের হয়ে এলো। গাড়ি স্টার্ট দিয়ে সে চলে যায়। একটা বিশাল বড় বিল্ডিং এর সামনে গাড়ি থামায়। তারপর শুষ্ক বের হয়ে ভেতরে চলে যায়। রানী গাড়ির পেছনের দরজা খুলে একটু উকি দিল। চারপাশটা চোখ বুলিয়ে নিল। দেখে মনে হচ্ছে অফিস টফিস। আসলে সে পেছনে মাল রাখার জায়গায় লুকিয়েছিল। সেখান থেকে একটু বেরিয়ে নিচে বলতে থাকে, ভাগ্যিস বুদ্ধিটা মাথায় এসেছিল। আর আয়ানটাকেও কি যে বলে যে ধন্যবাদ দেব। ও না থাকলে তো এখান পর্যন্ত আসতেও পারতাম না। এত আগে এই গুহার মাঝে বসে থাকলে দম আটকে কবেই মরে যেতাম। ওকে বললাম বলেই তো ডেভিল রাক্ষস বের হওয়ার সাথে সাথে আমায় মেসেজ করে জানিয়ে দিয়েছে। আর আমি টুক করে ওখানে বসে গেলাম। ডাইনোসরটা টেরও পায়নি নিহত আয়ান আমায় পছন্দ করে না। না হলে তো বলেই দিত। ইস, ছেলেটা কি কিউট। রানী মিষ্টি একটা হাসি দিয়ে আবার বলে, এটা তো অফিস, কিন্তু লোকটা এখানে আসলো কেন? রানী আশপাশ তাকায়। তারপর উপরে তাকে খুব বেশি অবাক হয়। অবাক বলতে ধাক্কা খায় সে। বড় বড় ডিজাইন করা লেখা আছে রাজ কোম্পানি। এখানে এই লোকটা কি করছে ভেবে রানীর মন আরো জট পাকিয়ে যায়। সন্দেহের মাত্রাও বেড়ে যায়। রানী ভেতরে যাবে কি যাবে না ভাবতে ভাবতেই দেখে শুষ্ক আসছে প্যান্টের পকেটে হাত দিয়ে। 2-3টা লোক তাকে দাঁড়িয়ে আবার সম্মানও দিল। রানী কিছু বুঝতে পারছে না। সময় নষ্ট না করে দৌড়ে আবার পেছনে গিয়ে বসে পড়ল। শুষ্ক অনেক স্পিডে গাড়ি ড্রাইভ করছে। মাঝে মাঝে আরো খুব জোরে জোরে ব্রেক নিচ্ছে। আর রানীর ওখানে থেকে থেকে যান তার বেহাল দশা হয়ে গিয়েছে। শুষ্ককে খুব বকছে। আরে হাতির শক্তি কেন দিচ্ছে গাড়ির উপর? এতটা রাক্ষস মানুষ হয় কি করে? নাকি গাড়ি চালাতে জানে না? আল্লাহ জানে। আমার কোমরের হাড় সব ভেঙে তো শালা হয়ে যাচ্ছে রে।
আরে গন্ডার, গাড়ি থামাও না, নিজের জান নিয়ে পালাতে পারলে বাঁচি, আল্লাহ দয়া করো। আরে গন্ডার রে। রানী ঝাঁকি খাচ্ছে আর শুষ্ককে বকছে। বেশ সময় নেওয়ার পর গাড়ি থামলো। রানী একটু হাঁপ ছেড়ে বাঁচলো। ইচ্ছে করছে এখনই এখান থেকে বের হয়ে যেতে, কিন্তু রাক্ষসের মুখের সামনে যদি পড়ে তবে তো একদম গিলেই খাবে। তার থেকে না হয় একটু বসে থাকা যাক। এইভাবে রানী চুপ করে মুখে হাত দিয়ে বসে আছে। শুষ্ক গাড়ি পার্ক করে দাওরানকে বলল, সাইদুল তুই যা তো। কোথায় যাব স্যার? তুই কাজ কর, তুই রেস্টুরেন্টে যা, কি কি লাগবে আমি তোকে ফোন বলে দিব। ঠিক আছে স্যার। সাইদুল চলে যায়। শুষ্ক ভেতরে যায়। আসার সময় আমেন আন্টিকে চলে যেতে বলল। কাল বলেছিল তার মেয়ে অসুস্থ, তাই পাঠিয়ে দিয়েছে। সাইদুলকে দিয়েও খাবার আনতে বলল, সেটা দিয়েই চলে যাবে আজ। শুষ্ক গাড়ির চাবি আঙ্গুলের ডগায় ঘোরাতে ঘোরাতে বাসার ভিতরে গেল। রানী দরজাটা উঁচু করে দেখে কেউ নেই। কোনো রকম সেখান থেকে বের হয়ে এলো। বিশাল এক বাড়ি, চারপাশটা কি সুন্দর, কত গাছ, অনেকটা জায়গায় শুধু গাছের কারণে সবুজ। বিশাল জায়গা জুড়ে গাছপালা, সুন্দর ফুলের বাগান, সামনে বড় একটা পুল, সেখানে কি সুন্দর মাছেরা দৌড়াদৌড়ি করছে। পাশেই কিসের যেন গাছ, বাড়ি তো নয়, যেন বিলাসিতায় ভরপুর। রানী চারপাশ দেখছে আর অবাক হচ্ছে। পুলের কাছে গিয়ে সেখানে হাত দিলে কিছু মাছ তার আঙ্গুল ঠুকরে দেয়। রানী খিলখিল করে হেসে হাত তুলে নেয়, তারপর মুখে হাত দিয়ে চারপাশে চোখ বোলায়। ভেতরে যাওয়াটা আমার ঠিক হবে নাকি চলে যাব? এতটা জায়গা রাক্ষসের ঝাঁকি খেয়ে এসে এমনি চলে যাব? দূর গিয়ে দেখি না গুহায় কে আছে। কথাগুলো বিড়বিড় করে নিজের সাথে বলে পা টিপে টিপে ভেতরে গেল। দরজাটা খুলে ভেতরে যায়। ভেতরে গিয়ে আরো অবাক হয়। কি সুন্দর করে সাজানো, কত বিলাসবহুল জিনিস, কি সুন্দর ভেতরটা। রানী ঘুরছে আর দেখছে আর অবাক হচ্ছে। শুষ্ক তখন ওয়াশরুমে লম্বা শাওয়ার নিচ্ছে আর মনে মনে অনেক কিছু ভাবছে। রানীর সব ঘর দেখতে দেখতে কর্নারে এক রুমে চলে যায়। শুষ্কর বিশাল এক ছবি দেওয়ালে ঝুলছে। আশেপাশে কত জিনিস। রুমটা বেশ পরিপাটি। বেডে কি সুন্দর সাদা চাদর বিছানো, দেয়ালেও সাদা, সাথে হালকা রঙের প্রিন্টিং। রানীর ঘরটা খুব পছন্দ হয়েছে। দেখতে দেখতে রানী বেশ ভেতরে ঢুকে গেছে। ওয়াশরুম থেকে শাওয়ারের শব্দটা বন্ধ হয়ে গিয়েছে। দরজা খোলার শব্দে রানী হকচকিয়ে যায়। তাড়াতাড়ি কোনো দিশা না পেয়ে আলমারি খুলে সেখানে ঢোকে। শুষ্ক টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়। ভিজে চুল দিয়ে পানি টুপটুপ করছে। সদ্য গোসল করে আসায় তার শরীরের শুভ্রতা আরো ভেসে আসছে। সামনের চুলের পানি এসে বুক ভেজে যাচ্ছে। রুমের আশেপাশে একবার দেখে নিয়ে আলমারির কাছে চলে যায়। আলমারি খুলে রানী গুটিসুটি মেরে নিচে বসে আছে। শুষ্কর ভয়ে জড়সড় হয়ে চোখ বন্ধ করে বসে আছে। শুষ্ক নিজের কাপড় খুঁজতে লাগে। হ্যাঙ্গারগুলো এদিক ওদিক করতে করতে রানীর হাত পেয়ে টেনে নিজের বুকের মাঝে নিয়ে আসে। পা দিয়ে আলমারির দরজাটা বন্ধ করে রানীকে বুকের সাথে মিশিয়ে নেয়। রানী চোখ বন্ধ করে আছে, যেন এই বুঝি রাক্ষসের করাল গ্রাসে পড়ল। রানী ভয়ে শুষ্কর বুকে মুখ লুকিয়ে আছে। শুষ্ক অপলক রানীকে দেখছে আর মিটিমিটি হাসছে। রানী কিছুক্ষণ বাদে আস্তে আস্তে চোখ দুটো খুলে তাকায়। শুষ্ককে এইভাবে তাকিয়ে থাকতে দেখে কি করবে সে ভেবে পায় না, তবে খুব ভয় পায়, সাথে লজ্জাও। এভাবে কেউ তাকায় নাকি কারো দিকে? রানী শুকনো ঢোক গিলে শুষ্কর দিকে তাকায়। শুষ্কর বুক থেকে নিজেকে দূরে নিয়ে আমতা আমতা করতে থাকে। আসলে আমি না আসছি। রানী দৌড়ে চলে যেতে চাইলেই শুষ্ক পেছন ফিরে তাকে হাত ধরে আটকায়। রানী খুব ভয় পেয়ে যায়। রাজ আবার হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে আসে রানীকে, কোমর টেনে আরো কাছে নিয়ে আসে। প্রেয়সী তাহলে আমার পরিচয়ের টানেই চলে এলো এখানে অবধি। আমি আসলে আমার প্রেয়সী মানে মানে তুমি আমার ভালোবাসা। কি কি সব বলছেন এসব? কি সব নয়, ঠিক বলছি। আমার পরিচয় জানা এতই দরকার ছিল বুঝি? কি কিসের পরিচয়? শুষ্ক রানীকে ছেড়ে একটু দূরে যায়। রানী দৌড়ে দরজার কাছে গেলেও দরজা আর খুলতে পারে না। শুষ্ক মুচকি হেসে পেছন ফিরেই বলে, তোমার স্বপ্নের রাজ এত কাঁচা কাজ করে না। মানুষটার কথা শুনে রানী ভীষণ রকম অবাক হয়, সাথে ঘন ঘন চোখের পাতা ফেলে। রানী লুকিং দ্য ডোর। প্লিজ দরজাটা খুলে দিন, প্রমিস। আর কোনোদিন আসবো না, আই প্রমিস। রানীর পেছন দিকে মুখ করে রাখা মানুষটা শান্ত গলায় বলে, ভাই তুমি না আমার আসল পরিচয় বের করবে বলে এত কষ্ট করে এখানে এলে? না না, আমি আসলে আমি কখনো এখানে এলাম আমি নিজেই জানি না, কিভাবে এলাম তাও জানি না। প্লিজ দরজাটা আনলক করে দিন, আমি বাসায় যাব। রানীর দিকে তাকিয়ে মানুষটা শান্ত গলায় বলে, প্রেয়সী আমি রাজ চৌধুরী।
আমি তোমার সেই স্বপ্নের রাত, যাকে দেখার জন্য তুমি উদ্বিগ্ন হয়ে থাকো। আমি তোমার ড্রিম বয়, যাকে সবসময় তুমি স্বপ্নে দেখে আসছো কিন্তু বাস্তবে খুঁজে চলেছ। যার অস্তিত্ব ছিল না তোমার কাছে, সে আমি আজ তোমার নয়ন গোছরে দাঁড়িয়ে আছি, যাকে একটাবার দেখার জন্য ব্যাকুল হয়ে থাকো। আমি তোমার সেই রাজ।